ডিসক্লেইমার, এই চ্যানেলের কোনো কন্টেন্টের বিরুদ্ধে পাইরেসি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং কাউকে পাইরেসি করতে উৎসাহিত করবেন না। ভূতের ডায়েরি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচার করে না, ধর্মকে ছোট করে দেখায় না। আমরা শুধু মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ও রহস্যময় ঘটনা শোনাই। আমাদের গল্পগুলো ভয়ের সঙ্গে কৌতূহল, রহস্য এবং জীবনের অজানা দিকগুলোর অভিজ্ঞতা তুলে ধরে, যা দর্শককে ভয়ানক হলেও চিন্তাশীল অনুভূতি দেয়। আসসালামু আলাইকুম। ভূতের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের এই গল্পটি শোনার পর আপনাদের রাতটা কতটা শান্তিতে কাটবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আজকের এই হাড় হিম করা ঘটনাটি আমি সংগ্রহ করেছি ইন্টারনেটের জনপ্রিয় প্ল্যাটফর্ম রেডিট থেকে। এটি একজন ক্যাব ড্রাইভারের নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অমীমাংসিত একটি অভিজ্ঞতা। যেভাবে তিনি তার ডায়েরিতে এই ঘটনাটি লিখেছেন, ঠিক সেভাবেই আজ আমি আপনাদের সামনে তা উপস্থাপন করছি। তখন আমার বয়স ছিল মাত্র ২২। নতুন একটা ট্যাক্সি ড্রাইভারের চাকরি পেয়েছিলাম। ডিউটি ছিল রাত ৯টা থেকে ভোর ৫টা। রাতের রাস্তায় জ্যাম কম থাকে আর ইনকামও ভালো হয়, তাই কাজটা বেশ আনন্দের সাথেই করছিলাম। কিন্তু চতুর্থ দিনের মাথায় এমন কিছু ঘটল যা কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। রাত তখন প্রায় 12:30। কন্ট্রোল রুম থেকে কল এলো। রোজ ভ্যালি ক্যাফের পাশের বাসস্ট্যান্ড থেকে একজন প্যাসেঞ্জার তুলতে হবে। লোকেশনটা আমার থেকে ৫ কিলোমিটার দূরে। আমি রাজি হয়ে গেলাম। স্টেশনের লোকটা যাওয়ার আগে শুধু একটা কথা বলল, শুভ্র, এটাই তোমার আজকের শেষ রাইড হবে। শুনে ভালোই লাগলো, কাজ শেষ করে জলদি বাড়ি ফিরতে পারবো। হালকা জ্যাজ মিউজিক ছেড়ে গাড়ি চালাচ্ছি। রাস্তাঘাট একদম জনশূন্য। প্রায় ২ কিলোমিটার যাওয়ার পর দেখলাম রাস্তার ধারে একজন লোক একা দাঁড়িয়ে। আমাকে দেখে সে হাত তুলল। আমি গাড়ি থামিয়ে বললাম, ভাই, আমার এই ট্যাক্সিটা তো বুকড। লোকটা হেডলাইটের সামনে আসতেই আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। লোকটা অস্বাভাবিক ফ্যাকাশে, ঠিক যেন অসুস্থ নয়, বরং তার শরীরের সব রক্তকেও শুষে নিয়েছে। সে ধীর গলায় বলল, আমি তো গাড়িটা বুক করেছি। আমি ওটিপি চাইলে সে কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। চোখে পলক ফেলছে না, শুধু বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু হঠাৎ সে স্বাভাবিক হয়ে ওটিপি দিল। নম্বরটা মিলে গেল। আমি দরজা খুলে দিলাম। সে পেছনের সিটে গিয়ে বসলো আর শুধু একটা কথা বলল, গাড়ি চালান। গাড়ি স্টার্ট দেওয়ার পর হঠাৎ আমার খেয়াল হলো, আমি যেখান থেকে তাকে তুলেছি তার ঠিক পাশেই একটা পুরনো কবরস্থান। আগে কেন এটা চোখে পড়েনি জানি না। যাই হোক, ড্রাইভিংয়ে মন দিলাম। লোকটা একদম চুপচাপ। ২০ মিনিট গাড়ি চালানোর পর আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। চারপাশের রাস্তা, মাঠ সব একই রকম লাগছে। রাস্তার ধারের একটা বিশাল বড় গাছ। আমি একবার দেখলাম, দুবার দেখলাম। ষষ্ঠবারের মতো যখন একই গাছ আমার চোখের সামনে এলো, আমি সত্যি ভয় পেয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনার কি মনে হচ্ছে আমরা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি? কোনো জবাব নেই। লুকিং মিররে তাকিয়ে দেখি সে সোজা তাকিয়ে আছে, কোনো নড়াচড়া নেই। হঠাৎ করেই দেখি চারপাশ বদলে গেছে। খোলা রাস্তার বদলে আমরা একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এই রুটে তো কোনো জঙ্গল থাকার কথা নয়। বুকটা ধড়ফড় করতে শুরু করলো। ঠিক তখনই অনুভব করলাম পেছনের সিট থেকে একটা হাত আমার কাঁধের উপর এসে পড়ল। আমার হাত পা জমে গেল। লোকটা একদম নিচু স্বরে বলল, তুমি কি তৈরি? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিসের জন্য? সে শুধু একটা হাসি দিল। সেই হাসিটা কোনো মানুষের হতে পারে না। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে কল এলো, স্টেশনের লোকটা। আমি কল রিসিভ করে বললাম, ক্যাব ২১ বলছি, আমি রোজ ভ্যালি থেকে কাস্টমারকে নিয়ে ড্রপ লোকেশনে যাচ্ছি। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর গম্ভীর গলায় প্রশ্ন এলো, আবার বলো, কোথা থেকে কাস্টমার তুলেছ? আমি বললাম, রোজ ভ্যালি বাসস্ট্যান্ডের ওখান থেকে। এবার অনেক লম্বা বিরতি। ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষের শোরগোল শোনা যাচ্ছিল। তারপর স্টেশনের লোকটার গলা পাল্টে গেল। সে প্রায় চিৎকার করে বলল, তুমি এখন ঠিক কোথায় আছো? আমি চারপাশে তাকিয়ে বললাম, আমি জানি না, শুধু জঙ্গল দেখছি। কেন, কি হয়েছে? পরের কথাটা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। সে বলল, শুভ্র, কাস্টমার এখনও বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে আছে। গত ১০ মিনিট ধরে সে আমাদের কল করে জিজ্ঞেস করছে তুমি কোথায়। তোমার ট্যাক্সিতে যে বসে আছে সে মানুষ নয়। আমার হাত থেকে স্টিয়ারিং হুইল ফসকে যাচ্ছিল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তাহলে আমার পিছনে কে বসে আছে? ওপাশ থেকে শুধু স্ট্যাটিক নয়েজ আসছিল। তারপর আবার কথা ভেসে এলো,
একদম ঘাবড়াবে না, তার দিকে সরাসরি তাকাবে না। সে আগে নিজে থেকে তোমার কাছে এসেছিল? আমি বললাম হ্যাঁ। ওপাশ থেকে শোনা গেল, শিট, শুভ্র, এক্ষুনি গাড়ি থেকে নেমে দৌড় দাও, পেছনে তাকাবে না, শুধু জান বাঁচিয়ে পালাও। আমি লুকিং মিররে তাকালাম, আর যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। পেছনের সিটে সেই ফ্যাকাশে লোকটা আর নেই, তার মুখটা লম্বাটে হয়ে গেছে, হাসিটা বিভৎস চওড়া, আর তার পা দুটো উল্টো দিকে বাঁকানো। সাদা লম্বা চুলে তার মুখ ঢাকা। আমি আর 1 সেকেন্ডও ভাবিনি, কোষে ব্রেক চেপে দরজা খুলে দৌড় দিলাম পেছনের জঙ্গলের দিকে। আমার পেছনে একটা অমানসিক চিৎকার শোনা গেল। আমি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। শুনতে পাচ্ছিলাম সে আমাকে খুঁজছে। তার ভারী পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। ঝোপের আড়ালে দম বন্ধ করে বসেছিলাম। কিছুক্ষণ পর পায়ের শব্দ দূরে চলে গেল। আমি এটাই সুযোগ মনে করে দৌড়ে গাড়িতে উঠে দরজা লক করে ইঞ্জিন স্টার্ট দিলাম। সে আমাকে দেখে ফেলল। সে পাগলের মতো দৌড়ে এসে গাড়ির জানালায় আঘাত করতে লাগল। কাঁচ চুরমার হয়ে গেল, কিন্তু আমি থামিনি। অ্যাক্সিলারেটরে পা দিয়ে জানোয়ালের মতো গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। লুকিং মিররের শেষবারের মতো দেখলাম সেই অশরীরী ছায়াটা অন্ধকারের ভিতর মিলিয়ে যাচ্ছে। পরের দিন দিনের আলোয় আমি আরও 2 জন ড্রাইভারকে নিয়ে সেই জায়গায় ফিরে গেলাম। বিশ্বাস করুন, সেখানে কোনো জঙ্গল ছিল না, কোনো কবরস্থান ছিল না, ছিল শুধু একটা সাধারণ ফাঁকা রাস্তা। আমি সেই দিনই ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আজও রাতে একা গাড়ি চালাতে গেলে আমার মনে হয় পেছনের সিটে কেউ বসে আমার জন্য অপেক্ষা করছে।